আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমাদের সবার প্রিয় রাশেদ হায়দার ভাই এবং দুষ্ট লোকেরা বলে তিনি নাকি পিনাকির প্রতিবেশী। আজকে আমাকে বলেছে, আমিও বলেছি। যাই হোক, মানে ফ্রান্সে থাকার সুবাদে এটা বলেছেন। আপনি সহ এবং আপনার দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। দীনেশ ত্রিবেদী প্রথম দিনে সে কিন্তু ছক্কা মেরে দিয়েছেন। এটা যারা কূটনীতির সরেয়া বুঝে তারা কিন্তু বুঝে ফেলেছে। দেখেন তার আগে কি ঘটলো? রামমূর্তি। তার আগে কি ঘটলো? ভারতের সীমান্তের পুশিন। তো পুশিন, তারপর রংপুরের রামমূর্তি, তারপর দীনেশ ত্রিবেদী বয়ান এবং তিনি বাই রোডে আসলেন। তিনি কিন্তু ছক্কা মেরে দিয়েছেন। দীনেশ ত্রিবেদী একটা ছক্কা মেরে দিয়েছেন। এরা এখন একটু দৌড়াবে, চিৎকার চেঁচামেচি করবে। তিনি ৬ নিয়ে নিয়েছেন। তারা একদিকে বলতেছে ৩ দিনে কলকাতা নিবে, ৭ দিনে 7 সিস্টার আর ২ দিনে নিবে দিল্লি দখল করবে। এগুলো বলে। তারাই যদি আবার বলে যে অখণ্ড আমাদের বাংলাদেশ দখলের, মিথ্যা কথা হইল না? তাহলে কোনটা সত্যি এটা আমাকে আগে বলেন। অর্থাৎ আপনি বলতেছেন যে রাশেদ ভাই তো আমাকে ৫ মিনিটের মধ্যে দখল করে ফেলবে। আবার আরেকদিন বললেন, রাশেদ ভাইয়ের কোনো ক্ষমতা আছে আমার কিছু করার? তাহলে কোনটা সত্যি? মানে এরা উপরেরটাও খাবে, তলারটাও। এইভাবে তো হবে না। এই ভণ্ডামি তো করলে চলবে না। আমাদের বাংলাদেশের হাঁপানি রুগীকে দেখলাম বলতেছে ভারত দখল করবে ২ দিনে। আমাদের দেশের রিটায়ার্ড মেজর, মাথাভাঙ্গা মেজররা বলতেছে কলকাতা দখল করবে ৪ দিনে। আমাদের লিল্লাখোর মৌলবীরা বলতেছে যে ভারতকে তারা ৫৪তম প্রদেশ এবং ৫৫তম প্রদেশ আর আমেরিকাকে ৫৬ প্রদেশ ঘোষণা করবে। এত বড় শক্তিশালী একটা দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশকে কিভাবে ভারত দখল করে? আমি তো বুঝে উঠতে পারি না। তারা একই সাথে বলতেছে যে ভারত হচ্ছে গরুর মুত খাওয়ার দেশ, ভারত হচ্ছে রাস্তায় হাগামুতার দেশ। সেইখানে আবার ১-১.৫ কোটি বাংলাদেশে অনুপ্রবেশকারী গিয়ে বসে থাকে। তো এদের আসলে কোনটা যে সত্য কোনটা মিথ্যা তারাই আগে সিদ্ধান্ত নেয়। একদিকে তারা বলতেছে যে ভারত আমাদের কিছুই করতে পারবে না। আমরা মুসলমানের জজবা আছে, পাকিস্তান ভাই আছে, তুরস্ক আছে, আর অন্যান্য দেশ আছে। আবার বলতেছে অখণ্ড ভারত বলে নিয়ে নিবে। এটা কি একসাথে মিলল? মানে তাদের আগে সিদ্ধান্ত একটা বলতে বলেন, তাইলে না আমরা মন্তব্য করতে পারি। এটা হলো তাদের বক্তব্যের আমার প্রতিক্রিয়া। এবার আমার ধারণা কি? আপনি যদি ভারতকে আগামীকাল সংসদে সংবিধানে পাস করে বলেন যে ৩০তম প্রদেশ ঘোষণা করলাম বাংলাদেশকে। আমি লিখিত দিতে পারি। ভারতে মিছিল করবে, বাংলাদেশ চাই না, আমাদের প্রদেশ চাই না। সরকার এটা নিতেই পারবে না। মানে কার জন্যে? বাংলাদেশের জন্য না। কার জন্যে? ভারতের জনগণ বলবে এইরকম সাপ বিচ্ছু আমাদের দেশে দরকার নেই। এইরকম বর্বর, অসভ্য, মূর্খ, গান্ডু আমাদের দরকার নাই। কেন? প্রমাণ দেখাই। এই ১৮ কোটির মধ্যে ১৫ কোটি বলে স্কুলে সঙ্গীত শিক্ষক চলবে না। এই ১৮ কোটির মধ্যে ১৫ কোটি বলে স্কুলে আঁকাইতে দিবে না। স্কুল তো দূরের কথা, বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পড়ানো যাবে না ঘোষণা দেয়। তো এই সমস্ত গান্ডুদের নিয়ে ভারত রোহিঙ্গা হবে নাকি এরা? এদের যদি ভারত নেয়, পুরো ভারত তো রোহিঙ্গা হয়ে যাবে। রোহিঙ্গাদের দেশ হয়ে যাবে। সারা পৃথিবীতে অসভ্য, ইতর, বর্বর হিসেবে ভারত পরিচিতি পাবে। এখন তো জয়শঙ্কর সাহেব, তারপর আপনার অজিত দোভাল সাহেব সারা পৃথিবীর বড়, বড় রাষ্ট্রের পরাশক্তির তাদের সাথে বসে গল্প করে, তাদের সাথে বসে বিবৃতি দেয়। যখন এই ১৮ কোটি নিবে এই বাংলাদেশের, এই বাংলাদেশকে তো তখন সুদান মনে করবে আমেরিকা। এতে তো জায়গায় দিবেন। আপনি দেখেন তো, এই যে ভারতের যে এত গালি দেয়, পাকিস্তানের কোন নেতাকে আপনি একমাত্র হোয়াইট হাউস তারে মাঝে মধ্যে ডাকে কামলা খাটানোর জন্য। ১ কাপ চা খাওয়ায়, কর্তাই কইছে সুধীর ভাই আনন্দের সীমা নাই। পাকিস্তানকে তো এরকম ভোদাই বানায়, ওটা তো আমরা বুঝি। আমাদের অঞ্চলে গ্রামে আপনারাও জানেন আমরা সবাই গ্রামের মানুষ। তারপরে না শহরে এসেছি। গ্রামে কিন্তু যখন কোন কামলাকে দিয়ে বেশি কাজ করাইতে চায়, তখন কিন্তু যায় তারে খুব পিঠে একটা থাপ্পড় দেয় বা একটা গালিই দেয়। এইজন্য কিন্তু আমাদের গ্রামে কথায় আছে যে কর্তাই কইছে সুধীর ভাই আনন্দের সীমা নাই। সেই হিসেবে পাকিস্তানিরা খাটায়। ওই ১ কাপ চা হোয়াইট হাউসে খাওয়াইছে। ফিল্ড মার্শাল আসিফ মনিরেরে। তারপরে কি, কি করাইতেছে আপনার চোখেই দেখতেছেন। কারণ তারা জানতো যে ইরানে হামলা করবে। তারা জানতো ইসরায়েলে ঝামেলা হবে। তারা জানতো আফগানিস্তানে ঝামেলা করতে হবে। তাই এইখানে ওই যে কামলা একটাকে নিয়ে ১ কাপ চা খাওয়াই দিছে হোয়াইট হাউসে। আর কর্তাই কইছে সুধীর ভাই আমাদের সীমানা বাল বাড়তেছে। তো সেই এখন যদি ভারত আমাদের এই ১৮ কোটি নেয় বা আমরা সংবিধানে পাস করলাম বাংলাদেশ যে আমরা ভারতের এততম প্রদেশ হইতে চাই। আমি লিখিত দিতে পারি। দিল্লি, কলকাতা, চেন্নাই এগুলো মিছিল শুরু হবে যে বাংলাদেশের হটাও। বাংলাদেশ আমগো প্রদেশ বানানোর দরকার নেই। আপনি বলতেছেন দখল করবে। ভারতে তো পাগল হইছে নাকি? এরকম বর্বরদের নিবে।
ভারতে ৩ লক্ষ মসজিদ আছে। তাতেই অস্থির হয়ে গেছে ভারত। আবার এই ১০ লক্ষ মসজিদ আর মাদ্রাসা নিয়ে ভারত বিপদে পড়বে নাকি? তারপর বাংলাদেশের সবগুলো কোট্টায়ালা এগুলো সবগুলো হচ্ছে বর্বর, পেয়ারা পাকিস্তানি। এমনি ভারতের ভিতরে বামপন্থীরা পেয়ারা পাকিস্তানি। এমনি ভারতের ভিতরে অধিকাংশ মুসলমান পেয়ারা পাকিস্তানি। আবার এই ১৮ কোটি নিয়ে আচ্ছা কে নিজের পকেটের মধ্যে বিচ্ছু রাখবে আমারে বলেন? কে নিজের আন্ডারওয়্যারের মধ্যে সাপ রাখবে আমারে বলেন? কে তার নিজের বস্তার মধ্যে বেডের মধ্যে সাপের বাচ্চা রাখবে আপনি বলেন? কোন দুঃখে বাংলাদেশ নিবে? ভারতে তো পাগলা হয় নাই। ভারতের পাগলা কুত্তায় কামড়ায় নাই বাংলাদেশ দখল করবে। দখল তো দূরের কথা, আবার স্পষ্ট করে বলি। দখল তো দূরের কথা। এই বাংলাদেশ যদি সংসদে বিল পাস করে যে আমরা ভারতের সাথে ঐক্যবদ্ধ হব, তারপরেও ভারত বাংলাদেশকে নিবে না। তাই এগুলো হচ্ছে প্রোপাগান্ডা। এগুলো ভারত যুদ্ধের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে হটাবে। ভারত যুদ্ধের ভয় দেখিয়ে ভোট চাইবে, বাংলাদেশের মানুষকে মূর্খ বানায় রাখবে। ভারত এত পাগলা হইছে নাকি? ১৮ কোটি মানুষের চাকরি দিতে হবে না? এই বাংলাদেশটাকে যদি তারা দখল করে বা আমরা প্রদেশ হলে তারা মেনে নেয়, এই ১৮ কোটি মানুষের চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য এর দায়িত্ব নিতে হবে না চিকিৎসা? পাগলে পাইছে ভারতেরে। ভারতের জন্য বাংলাদেশ হলো একটা সুপার মার্কেট। এই সুযোগটা কে রাখে? আরে ভাই যদি পরকীয়া করা যায়, কোন দুঃখে হাঙ্গা করতে যায়? হাঙ্গা করলেই তো ভাই বিয়া করলেই তো ভাত দিতে হবে, কাপড় দিতে হবে, জমি দিতে হবে, ওয়ারিশ দিতে হবে। শ্বশুরবাড়ি বেড়াইতে যাইতে হবে। তো এত পাগল নাকি? যারা চালাক লোক তারা তো পরকীয়া করবে। ১৮ কোটি মানুষের একটা সুপার মার্কেট। ভারত এটা মাগনা পাইতেছে। চায়না এটা মাগনা পাইছে। কোন দুঃখে এটার সাথে ঝামেলা করতে যাবে? যখন সুপারমার্কেটকে বলবে এটা আমার বাড়ি, তখন কারেন্ট বিল দিতে হবে, ট্যাক্স দিতে হবে, দায়িত্ব নিতে হবে। এতে ভারতের পাগলা কুত্তায় কামড়াইছে বাংলাদেশে নিতে যাবে। এত পাগল হয় নাই ভারত। এই বাংলাদেশকে পৃথিবীর কোন দেশে নিবে না। মোগল আমলে কি বলতো বাংলাদেশকে? যে এটা একটা কাইজার জাগা। মোগলরা শাসকেরা বলে নাই? তারা নেয় নাই। জানে যে এটা কাইজার জাগা। এটা বলতো আপনি আপনি মোগলদের ইতিহাস পড়েন। বাংলাদেশ বলছে এটা কাইজার জায়গা, ঝগড়ার জায়গা। এগুলো বলছে তারা। তো এই বাংলাদেশকে নিয়ে যারা বলছে ভারত দখল করবে, আমি আপনাকে লিখিত দিতে পারি। আপনি আমাকে নিঃসংকোচে লিখিত আমি আমার সমস্ত সম্পদ বাজি রাখতে পারি। যে ভারত যদি বাংলাদেশকে নেয়, দখল তো দূরের কথা। সংবিধানে পাস করলে যদি আমি আমার সম্পত্তি আপনাকে দিয়ে দিব। যতটুকুই আছে। আমার ব্যাংকের টাকা, আমার জমি, আমার ফ্ল্যাট যা আছে আপনার আমি দিয়ে দিব। এমনি দিয়ে দিব। যদি ভারত এটা নেয়। আমি নিশ্চয়ই হয়ে যাবো, বনবাসে চলে যাব। আপনাকে দিয়ে দিব। কোনদিনই নিবে না। কারণ এই সুপার মার্কেট শোনেন ভারত কেন চুপ করে আছে জানেন? এই যে ভারতের এত গালি দিতেছেন। আপনি মনে রাখেন যে ভালো কামলা যদি হয়, মানে বাড়ির যে ভালো দক্ষ গৃহস্থ যাদের লাভ হয়, ওই কামলা যদি পোলাপানের নিজের গৃহস্থর পোলাপানের একটু গালি দেয়, মেয়ের একটু গালি দেয় বা একটু খায় বেশি, কাপড় পরে বেশি, বেতন তারা কিন্তু কিছু বলে না। তারা অনেক বদামি মেনে নেয়। মনে করেন রাতের বেলা যাত্রা দেখবার গেছে। মানে লাস্ট নাইট শোতে সিনেমা দেখতে গেছে। আপনার বাড়ির যে দক্ষ কামলা তারা কিন্তু কিছু বলবেন না। কিন্তু পোলা গেলে কিন্তু চাপড়ায় গাল ফাটায় ফেলাবেন। কিন্তু ওরা কেন বলবেন না? কারণ ওর বহুত কাজ। তো বাংলাদেশ এই যে চুলকাইতেছে ভারতে, ভারত কিছু কেন বলে না? ২ টা কারণ। একটা হলো নিরাপত্তা, সম্পৃক্ততা আছে। কারণ এত বড় একটা বর্ডার আর কোথাও নাই। দ্বিতীয় হলো ভারতের ১৭-১৮ কোটি মানুষের সুপার মার্কেট। তার জন্য দেখেন ১ কোটি অনুপ্রবেশকারী গিয়েছে ভারতে বা ১.৫ কোটি। ভারত কিন্তু এটা জানে। তারপরেও সরাসরি কোনো অ্যাকশন এ যায় না বার্মার মতো। ঘেঁটে ধরে এদের বের করে দেয় না। কেন? কারণ তারা চায় বাংলাদেশের সাথে সম্পর্কটা থাকুক, ব্যবসাটা। আরে ভাই ১.৫ লক্ষ কোটি টাকা আমরা শুধু ভারতকে চিকিৎসা বাবদ দেই। তো ভারত কেন রিস্ক নিবে? এই দেশটা কেন দখল করতে যাবে? এই দেশ যখন নেবে এই লোকদের মাগনা চিকিৎসা করাইতে হবে। আরে ভাই কলকাতায় শুভেন্দু অধিকারী আসার পরে ৳৫ প্লেট ভাত খাওয়ানো শুরু করছে সরকারি হসপিটালে। তো এই বাংলাদেশের সব হসপিটালে তো ৳৫ প্লেট ভাত খাওয়াইতে হবে। এত পাগল হইছে নাকি? ভারতে এই ১৮ কোটি মানুষ নিয়ে এরা তো পাকিস্তানের মতো শোষণ করতে পারবে না। পাকিস্তান বাংলাদেশের পাট, সম্পদ এবং চিনি এগুলো নিয়ে আমাদের পঙ্গু বানাইছে এবং ওদের দেশকে ধনী বানাইছে। তো ভারত তো এই কাজ করতে পারবে না। এই ঝুঁকি তো ভারত নিতে পারবে না। কারণ ভারত যে প্রদেশ থাকবে এই প্রদেশ স্বাধীন থাকবে। মোটামুটি এই যে ভারতের যত রাজ্য আছে তারা স্বাধীনভাবে কাজ করে। পররাষ্ট্র নীতি আর হলো আপনার সামরিক নীতি কেবল সিদ্ধান্ত নিতে পারে না। তাছাড়া সকল নীতি তো রাজ্য সরকাররা নেয়। সকল নীতি দেখেন না কেন্দ্রীয় সরকার পানি দিয়ে দিয়েছিল। মমতা বেগম নাকি মমতা ব্যানার্জি তিনি আমাদের দেন নাই। আমাদের মমতা খালা পানি নিতে দেন নাই। কারণ রাজ্য সরকারের ক্ষমতা থাকে। তো বাংলাদেশ যদি কোনো কারণে ভারত এটা নেয় বা আমরা দেই আর এটা যদি সত্যি নেয় ভারত তো বিপদে পড়বে। এই ১৮ কোটি মানুষের আপনি খাওয়াবেন কেমনে? যারা স্কুলের সিলেবাস বানাবেন, গান শিখাইতে এরা তো ভাঙচুর শুরু করবে। এরা ভাঙচুর শুরু করবে। তো এগুলো নিয়ে কে এই আপদ বিপদ দিতে চায়? এগুলো হচ্ছে ভোগাস। এগুলো বলে এগুলো বলে ভারত বিরোধী জজবা পয়দা করে। আরেকটা কারণে বলে যে ৭১ সালে তাদের যে মনোবেদনা, পাকিস্তান ভাঙার বেদনা, তাদের উত্তরসূরিদের, তাদের পূর্বসূরিদের যে বেদনা, সেই বেদনার অংশীদার তো তারা। তাই একটু মাঝে মধ্যে চেঁচামেচি করে। কিন্তু দিন শেষে একটা জিনিস বলি আপনাকে, আমাদেরও পড়শির সাথে ফষ্টি খাটে না। আমরা ছোট প্রতিবেশী, কোনো সন্দেহ নাই। আমাদেরও ভারতকে লাগবে।
কারণ আমরা ছোট প্রতিবেশী হলেও সীমান্ত বাড়িতে আমার বাড়ির সাথে আপনার সীমানা। অর্থাৎ আমার বাড়ি আগুন লাগলে আপনার বাড়িও নিরাপদ। আর ভারতকে আমাদের এই জন্য লাগবে, ভারত হচ্ছে পৃথিবীর ৩ নম্বর অর্থনীতি। আমাদের জামালপুরের জেলায় একটু কথা আছে, গাই বাছুরে রাজি থাকলে হাঁটু বানিতে দুধ দেয়। ওইখানে সীমান্ত কোনো কাজ করে না। ওই নদীর পানি আর গাছ দেখে না। ওই যে আবারও বলি যে গাই বাছুর রাজি থাকলে হাঁটু পানিতে দুধ দেওয়া যায়। ভারতের সাথে আমাদের সুসম্পর্ক থাকলে ১৪০ কোটি মানুষ যদি বাংলাদেশ থেকে ৳১ করে প্রতিদিন কিনে মাল, সেটা ১৪০ কোটি। যদি ৳১০০ কিনে কত হয়? ১,০০০ কিনলে কত হয়? আপনি হিসাব করেছেন? যে ১৪০ কোটি মার্কেট, আপনি এত বড় মার্কেট কোথায় পাবেন? তারপরে সবাই মধ্যবিত্ত। আপনি একটা নির্ঘাত একটা মানে নিশ্চিত একটা মার্কেট, স্টেবল একটা মার্কেট আপনি পাবেন। তা আমাদের সাথে সম্পর্ক হইলে সবচেয়ে বেশি লাভ, যেটা আমি বারবার বলেছি। ভারত বাংলাদেশের সুসম্পর্ক হইলে সবচেয়ে বেশি লাভ হবে ভারতের না, আমাদের হবে আমাদের। ভারতের নিরাপত্তা নিশ্চিত হবে আর আর্থিক লাভ আমাদের হবে। আমি আপনাকে লিখিত দিতে পারি। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হইলে শুধু পাট আছে না পাট, এই পাটের যে আপনি কাপড় বানাবেন, যে আপনি ইয়ার্ন বানাবেন, এই পাট দিয়েই তো বাংলাদেশের যে আমাদের বাজেট তার অর্ধেক শুধু পাটের থেকে আসবে। আমি আপনাকে লিখিত দিতে পারি। অন্যান্য হিসাব আমি বাদ দিলাম। একটা শুধু দেখালাম আপনাকে, একটা। আর অন্যান্য আবাদ তো আমাদের আছেই। আমাদের গার্মেন্টস এর কথা হায়দার ভাই বললেন। আমাদের গার্মেন্টস খুব কম দামে। আরো অদ্ভুত তথ্য দেই। আমি গার্মেন্টস নিয়ে গবেষণা করতে গিয়ে দেখছি, পাকিস্তানের মতো ভিখারিস্তান, এই দেশের চেয়ে আমাদের গার্মেন্টস এর কর্মচারীর বেতন কম। আমি ১ম এ বিশ্বাসই করি নাই। পরে পাকিস্তানিদের সাথে কথা বলছি, ভারতীয়দের সাথে কথা বলছি। বলে দেখি যে না, আসলে বাংলাদেশের শ্রমিক সবচেয়ে সস্তা। এই পাকিস্তানের মতো ভিখারিস্তানেও গার্মেন্টস শ্রমিকের বেতন বেশি। তার জন্য ওইখানে গার্মেন্টস যায় না। শুধু নিরাপত্তার জন্য না। মানে ওইখানে শ্রমর বাজারও বেশি। তাহলে এই বাংলাদেশের এই মার্কেটটা আমরা ১৪০ কোটি মানুষের গার্মেন্টস যদি আমরা পাই, আমাদের আর কোথাও যাওয়ার দরকার আছে? দরকার নাই। প্রথমত আমাদের সামরিক বাজেট লাগবে না। আমাদের স্বাস্থ্য খাতে টাকা লাগবে না। এমনি ভারত আমাদের মাঝে মধ্যে স্বাস্থ্যের সুবিধা দেয়, রেলের সুবিধা দেয়। তখন আমরা আরো সুবিধা পাবো। এত গালাগালি করার পরেও ভারত আমাদের সাথে মিষ্টি, মিষ্টি কথা কয়। তাহলে ভারতের যদি গালাগালি বন্ধ করে বন্ধুত্ব আমরা করি, লাভ তো আমাদের। কিন্তু ওই যে একটা কথা আছে যে যারা কিছু ঘাওড়া লোক থাকে, নিজের বুঝ নাকি পাগলেও বুঝে, আমাদের বাংলাদেশ বুঝে না। বেদনা একটাই, ১৯৭১। ওই বেদনার কারণে ভারতকে নিয়ে এত উল্টাপাল্টা কথা বলতেছে, বলবে এবং বলতে থাকবে। জি, ধন্যবাদ। ধন্যবাদ মাসুদ ভাই, ফরিদ ভাই এবং যারা আমাদেরকে দেখছেন। আমার ফরিদ ভাই যেগুলা বলল, কথা কিন্তু 100% কারেক্ট। আপনি একটা কথা ফালাইতে পারেন। তর্কের খাতিরে তো অনেক কিছু অস্বীকার করতে পারবেন। কারণ উনার মতামত, আমার মতামত বা মাসুদ সাহেব আপনার মতামত সকলের কাছে ভালো লাগবে না। আবার সকলের কাছে খারাপও লাগবে না। এখন যাদের কাছে ভালো লাগবে, যাদের কাছে খারাপ লাগবে, যার, যার মতামত। কারণ আমরা কেউ তো বউ জামাই না যে সবকিছু মানাইয়া চলতে হবে। লাগবে না ভালো। এখন ওই যে বললেন উনি যে ক্যাবিনেট মিনিস্টার। তবে দাদা ২ টা কথা ছেড়ে দিয়ে গেছেন এখানে। বাংলাদেশে যেমন আমরা যে মন্ত্রী বললে স্বরাষ্ট্রমন্ত্রী বুঝি খুব পাওয়ারফুল। কারণ আমাদের তো বেতায়। পাছার ছাল লাল করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব পাওয়ারফুল। কিন্তু ওয়ার্লড ওয়াইড যদি একটু গুগল করেন, সেইখানে হচ্ছে যে রেলমন্ত্রী সবচেয়ে সেরা। আর যিনি এসেছেন উনি রেলমন্ত্রী ছিলেন। একসময় মমতা ব্যানার্জিকেও ইন্ডিয়ার দেশের জন্য প্রয়োজন ছিল, ওনাকেও রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দিছিলেন। রেল মন্ত্রণালয় সারা ইন্ডিয়াতে কত হাজার রেল আছে, আমাদের দেশে তার ১০ ভাগের ১ ভাগও না। পৃথিবীর সবচেয়ে বড় রেল মন্ত্রণালয়। জি। বড় রেল মন্ত্রণালয়। তো এই জায়গায় যেই লোকটা কাজ করছে তার মানে তার কতটুকু অভিজ্ঞতা, কত ভালো এটা বুঝতে পারেন। তো উনারে পাঠাইলেন আমার দেশের অ্যাম্বাসেডর করে, যে দাদা যে কইল না যে অ্যাম্বাসেডর করে আমাদের ক্যাবিনেট মিনিস্টারের বললে হে বলে যে হ্যাঁ তুমি আমার অ্যাম্বাসেডর করবে, এটা তো হয় না? ডিমোশন হয়ে গেল। হ্যাঁ, ডিমান্ড কারণ রাইট। আমাকে সেনাবাহিনীর মেজরেরা ওই ঘুষ দিয়া ১০ লাখ ২০ লাখ টাকা ঘুষ দিয়ে ডিমোশনে বর্ডারে যায় ধান্দা করতে। জি, 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 জি। আর ভারতের ক্যাবিনেট মন্ত্রীদেরকে পাঠানো হয় যে সম্পর্ক করতে, কি রেডি দেশের করতে সাথে, দেশের দেশের সাথে। সাথে। এখন আপনি একজন ডিপ্লোমেট পাঠাইতে পারতো না? ওখানে কি আমাদের দেশে যেমন বিসিএস ক্যাডার আছে, ওদের দেশেও আছে না আইপিএস ক্যাডার? পাঠাইতে পারতো। কিন্তু ওদের মাথায় রাজনীতিবিদদের মতন এত ক্রিটিক্যাল জিনিসপত্র ঘুরতো না। এইজন্য উনারা পাঠাইছে। আর দাদা বলল না যে হেলিকপ্টারে চড়ে নাই, উনি হাইটে আসছে। আমার মতে এটা একটা সাইন করে দিছে উনি। ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে যখন আপনার এই যে অ্যাম্বাসেডর, এমনকি মন্ত্রীরাও যায়, ওরাও বিমানে যায় না, ট্রেনে যায়। ম্যাক্সিমাম দেখছি ট্রেনে যায়। যেমন ইউকে তে যত অ্যাম্বাসেডর আসে সবাই ট্রেনে আসে, ইউরোস্টারে চলে আসে, বিমানে যায় না। মজা লাগে ওদের কাছে। তো উনি হাইটে আসছেন। আর ভারতের সাথে আমাদের জমি
এক জায়গায় একই লেভেলে। পাকিস্তানের সাথে আমাদের জমি নেই। এখন আপনি কি এটা কইতে পারেন যে বাংলাদেশে আমি পানি দিমু। এই পানির ১ বুঁদ পানিও ভারতের মাটিতে যাবে না? এটা তো কইতে পারবেন না। বা ভারতে ১ বালতি পানি ঢালে দিলে আমার দেশে আসবে না তা তো না। কারণ জমিন তো এক। উনি কিন্তু ওই কথাটা বলছেন যে আমাদের ভূমি তো এক। আর আমাদের যে ২০ লাখ, আমাদের ২০ কোটি, ওনাদের ১৪০, ১৬০ কোটির কথা বলছেন। তার কারণটা কি জানেন? ব্রিটেনের কাছে পারমাণবিক অস্ত্র আছে এটা আপনারা সবাই জানেন। ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য ডুবতো না এটাও জানেন। কিন্তু অল্প কিছুদিন আগে ফ্রান্সের সাথে একটা চুক্তি হইছে ব্রিটেনের, যে ব্রিটেন হচ্ছে যে ১১ নাম্বার দেশ। ফ্রান্সের সাথে চুক্তি করছে যে ফ্রান্সের পারমাণবিক ছাতার নিচে ওরা আসছে। এরা এত শক্তিশালী একটা দেশ, এরা যদি এক হইতে পারে, সারা ইউরোপের কি আছে যে ওরা আজকে এত ধনী? ওদের মধ্যে হচ্ছে ঐক্য আছে। ওদের বর্ডার নাই। বর্ডার আছে, সবার যার বর্ডার আছে। কিন্তু বর্ডার আসলে বর্ডার নাই। আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে যাই, আমরা জানিই না যে আসলে বর্ডার ক্রস করছি আছে কিনা, রাইট। ক্রস করছি কিনা জানি না। আমি গত প্রোগ্রামে আপনাদেরও বলছিলাম, আমি একটা চাকরি করতাম। মানে সুইজারল্যান্ডের ডিস্কোটেক। ডিস্কোটেক বলতে নাইট ক্লাব। আমি ফ্রান্সের বর্ডারে যাইয়া উপস্থিত। কারণ হচ্ছে আমি ৩ মাসের জন্য গেছি, ওখানে বাসা ভাড়া ছিল, ৩ রুমের একটা বাসা ভাড়া ছিল মাত্র ৳৩০০। কোথায়? ফ্রান্সে। এইখান থেকে আমি ওই ডিস্কোটেকে যাইতে আমার লাগতো ১০ মিনিট হাইটা গেলে। কিন্তু ১০ মিনিটের ব্যবধানে ওইখানে যদি বাসা নেই তাহলে এটা পড়বে ৳৩,০০০। এজন্য আমি ফ্রান্সে থাকতাম, খাইতাম ফ্রান্সে, চাকরি করতাম ওখানে। কারণ হচ্ছে ওইখানে ঘন্টায় বেতন দিত ৪৫ সুইস ফ্রাঙ্ক। মানে আপনার প্রায় €৪০। আর ফ্রান্সে যদি করতাম €২০ পাইতাম ঘন্টায়। তো কোনটায় লাভ? ওইখানে লাভ। কাম করছি। কিন্তু আমরা আসলে বর্ডার ক্রস করছি, আইছি। মনে নাকি আমি কি আসলে কই কাম করতেছি? এটা জানতাম না। তো উনি ওই কথাটা বলছেন যে আসলে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, আমাদের যাদের ল্যান্ড বর্ডার আছে তারা যদি এক হইয়া যায়, এই শক্তি তো বিশাল শক্তি হবে। নিঃসন্দেহে। নিঃসন্দেহে বিশাল শক্তি। কারণ যে ভারত অনেক কিছু ম্যানুফ্যাকচার করে যেটা আমার দরকার। আবার আমার এখানে সামান্যতম কিছু হইলেও আছে যেটা ভারতের দরকার। রাইট। যেমন আমার গার্মেন্টস প্রোডাক্ট, শার্ট-মার্ট এগুলো বাংলাদেশে সস্তায় বানানো যাবে, যেটা ভারতে সম্ভব না এত সস্তায় বানানো। সম্ভব না। আবার আইটি সেক্টরের এমন জিনিস আছে যেটা ভারতে হয়, আমার দেশে হয় না। সম্ভবই না। সম্ভবই না। আমাদের যদি সম্পর্ক থাকে, ধরেন আইটি সেক্টরের আমরা যে বিভিন্ন ফোন কোম্পানি, তারপরে বিভিন্ন ব্যাংকে ফোন দেই, এইটার হয়তো ইনস্টিটিউট একটা আমাদের বাংলাদেশেও করে দিতে পারে এরা, যে এইখানে তাহলে আমাদেরও কিছু চাকরি হবে। অনেক কিছুই হবে। এগুলো হচ্ছে সম্পর্ক যদি ভালো থাকে। আর সম্পর্ক যদি আপনার কাঁটাতারের বেড়ায় যদি সম্পর্ক আটকা যায় তখন তো কিছু না। তো এই দীনেশ ত্রিবেদী ওই এক লোক যিনি মেন্টালিটি বুঝবে এখন। আমাদের চরিত্র আগে থেকেই বুঝে। আরো ভালো বুঝার জন্য আসছে, এবং ওই যে দাদা কইল না একটা কাঠ খেলে দিছে যে তোমরা বাবারা আলোচনা করো, তোমরা আলোচনা করতে করতে এমন জায়গায় যায় পৌঁছাবে যে আর আলোচনা করার জায়গা নেই। বাকি খেলা আমরা খেলবো, বাকি খেলাটা আমরা খেলবো। ওই যে আমরা গত পরশুদিন আলোচনা করছিলাম মনে হয় না, রাম মূর্তি কি হইল? গতকাল তো আপনার একজন দর্শক জিজ্ঞেস করছে আপনার বাড়ি সন্দ্বীপ কিনা? আমার বাড়ি চিটং। চিটাগাং সন্দ্বীপে কিনা জিজ্ঞেস করছি। হ্যাঁ, তো চিটং এর সন্দ্বীপ তো আর চিটাং এর বাহিরে না। যাক, আমি তো সন্দ্বীপ বুঝি চিটাং এর বাইরে না। দর্শক প্রশ্ন করছে। জি। হ্যাঁ, সন্দ্বীপ চিটং এর বাহিরে না। কারণ হচ্ছে যে এই চিটাং আর সন্দ্বীপ মনে হয় সম্ভবত ৬৩ না ৬৪ সালে এক হইছিল। আগে ওইটা নোয়াখালীর সাথে ছিল, মাসুদ ভাইদের সাথে। তো দেশ স্বাধীন হইছে ৭১, তার আগে ওইটা গেছে। তো আপনি অত চিন্তা করলাম। তার মানে সব আপনারাই বুঝতে পারছি। সব আমরা এখানে। জি, জি, জি। পুরা চিটাং গইলে তো পুরাটা রোহিঙ্গা। জি। তা এই যে দীনেশ ত্রিবেদী যেটা বলছে, এটা কিন্তু খুব ভালো কথা বলছে। কিন্তু ওই যে দাদা বইলা দিল না যে আমাদের বিরোধী দলও সরকারি দলও বিরোধী দল। আর আমি একটা কথা সবসময় কই যে জামাতেরে বিএনপির ভিতরেও পাইবেন, জামাতরে আওয়ামী লীগের ভিতরেও পাইবেন। কিন্তু জামাতের ভিতরে কোনো আওয়ামী লীগ বিএনপি পাইবেন না। একেবারে আপনি মানে ধন্যবাদ আপনাকে এই কথাটা বলার জন্য। জি, ধন্যবাদ। ওইটা পাইবেন না। সব সময় সর্বক্ষেত্রে পাইবেন। কারণ এদের যন্ত্রণা শুরু হয়ে গেছে গা। যন্ত্রণা যে দীনেশ ত্রিবেদী, এবং একটা জিনিস দেখেন, দীনেশ ত্রিবেদীর নাম উচ্চারণ করেছে ফেব্রুয়ারি মাসে। আর উনি আসছে গতকাল। এই ২-৩ মাস বিএনপির গভর্নমেন্ট আসার পরও বাইধা রাখছিল। ওরা চিন্তা করতেছিল যে এরে কেন পাঠাইতেছে।
উইন্ডুকে বাদ দিয়ে এরে কেন পাঠাইতেছে, এই চিন্তায় তাদের মাথা ঘুরাইতেছিল যে এই লোকরে কেন। তার মানে ভয় আছে ওদের যে এই লোকরে কেন। এখন ওই ইয়ে থেকে সুপ্রিম কোর্ট থেকে পাঠাইছে, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট থেকে একটা চিঠি পাঠাইছে, যেটা অ্যাটর্নি জেনারেল অফিসে কাজ করে এরকম একজন অ্যাডভোকেট একটা চিঠি পাঠাইছে। আমি মাসুদ ভাই দিছিলাম আজকে, একটা চিঠি পাঠাইছে কেন ওই রাম মূর্তি এটাও বন্ধ করে রাখলেন। তো এগুলো সব তো আপনাদের এমন এমন ভাবে খাদ্য দিতেছে, আপনারা করেন বাবারা, আপনার আস্তে 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 জালে ফাঁসেন, পরে দেখা যাইব। ওই দিন একটা কথা বলতেছিল, এই ভাইও বলতেছিল যে মানে বর্ডারের মধ্যে শূন্য রেখায় অনেক পরিবার দুঃখে কষ্টে আছে এই মুহূর্তে, পাওয়া গেছে এটা বাংলাদেশের। বাকি যেসব ফ্যামিলি আছে এই ইয়ে ভাই প্রশ্ন করলেন না যে রোহিঙ্গাদের আনতেছেন কিন্তু এদের নিতেছেন না কেন ভাই? আপনি তো জান নাই রোহিঙ্গাদের আনবো না কেন, রোহিঙ্গাদের ওইখানে বর্ডারে গেলে আপনি দেখবেন রোহিঙ্গা মেয়েরা কিন্তু খুব সুন্দর সুন্দর ভাই। ও আমাদের চিটাং অঞ্চলের বহু পরিবার বিয়ে করে ফেলাইছে রোহিঙ্গা মাইয়ারে, হুজুরেরা তো বিয়ে করে ভরাই ফেলাইছে ৩-৪টা। হুম। এখন ভারত থেকে যেগুলো পাঠাইতেছে এগুলো সব একবারে গরিব মানুষ, এগুলো লিপস্টিকও লাগানোর সময় জানে, স্নো পাউডার আলতা লিপস্টিক লাগায় যদি বর্ডারে খাড়া করে দেন দেখতেন আপনারাই বিয়ে করে না ঢুকাইছে যে আসো 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 আমাদের লোক। তবে যদি আমাদের বাংলাদেশের ইকোনমি যদি ঠিক করতে হয়, বাংলাদেশের সবকিছু যদি ঠিক করতে হয়, আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক লাগবে, গ্যাঞ্জাম করে লাভ নেই। আপনারা একটা খালি কথা বলে আমি শেষ করে দিই, ইউরোপের সাথে ব্রেক্সিট হয়ে গেছিল ব্রিটেনের, সাথে সাথে ফল মূল আটা ময়দা চিনি লবণ তেল সবকিছুর দাম বেড়ে গেছে। আবার ওইদিকে ইউরোপে যে আমগো বাঙালি অনেক কিছুর দাম বেড়ে গেছিল, কারণ বাংলাদেশ থেকে মাছ মাংস এখানে আসে, এখান থেকে যাইতো। আবার ফলমূল ইউরোপের সবচেয়ে বেশি ফলমূল এগুলো এখানে আসতো। চেরি ফল ফ্রান্সে আমরা 2 টাকাতে 1 কেজি পাই, এখানে 10 টাকা। একটা চেরি ফলের কথা কইতেছি। তো এরকম ওই বিশাল বিশাল তরমুজ, এক এক তরমুজ মাসুদ ভাই আমার সমান, এই কি বলে? তরমুজ আমরা ওখানে 8-10 টাকায় খাই। একটা এত তরমুজ একজনে নেওয়া যায়। হ্যাঁ, এত বড় তরমুজ? বিশাল বিশাল এগুলো ওই যে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসে, হচ্ছে। এটাকে পিস পিস করে কাটা, মানে একটা এই একটা তরমুজকে 4 পিস করলে 1 পিসের ওজন হয় 20 থেকে 22 কেজি। আরে বাবা! 7-8 টাকায় কিনা পাওয়া যায়। আর এইখানে ওই তরমুজের 10 ভাগের 1 ভাগের দাম 10 ইউরো, 10 পাউন্ড। তো লস কার হইছে এদের। এখন এই জন্য আবার চুক্তি করছে যে বাবা ওই যে বর্ডারের ওইসব ঝামেলা বাদ দাও, আমরা বাই বাই। এত শক্তি। আর আমরা কি করছি, আমরা এইটা তো বিশাল দেশ, ওদের তো বিশাল প্রোডাকশন আছে, অনেক প্রোডাকশন। সে জায়গায় আমরা কি পারবো ওদের লোক যুদ্ধ কইরা বা মারামারি কইরা? ওই আমরা পারুম বর্ডারের মধ্যে কিছু গর্তমর্ত খুইরা F-16 বিমানের নমুনা একটা বানায় রাখতে, যাইলেই মারুম, এটা পারুম। দীনেশ টিভিতে উনি আসছেন, হ্যাঁ উনি বলছেন যে আমি চেষ্টা করব, একটা কথা উনি বলছেন, এটা খেয়াল করছেন কিনা দেখেন, যে যাতে বাংলাদেশের 20 কোটি ভারতের 140 কোটি সবাই খুশি হয়, আমি এমন কিছু করার চেষ্টা করব। তার মানে কি আমরা এবং ওরা দুই দলই খুশি হয়, দুই দেশই খুশি হয়, এরকম কিছু। তো এটা একজন রাজনীতিবিদের দ্বারাই সম্ভব। আর চাণক্য নীতির দেশ তো এটা বড়ই জটিল। এরা যে কখন কি চাও দিবে সেটা বুঝবেন না। আমরা শুধু আছি ইনশাল্লাহ সুবহানাল্লাহ এগুলাতেই থাকি। পাকিস্তানের লগে আমাকে বর্ডার নাই। ভাইয়ে কইছে আজকে একটা কথা যে নুরুল হক নুরের কথা। নুরুল হক নুরে আরেকটা কথা কইছে ভাই, আপনি খেয়াল করেন নাই? বলেন। যে আওয়ামী লীগ তো ধরেন ইন্ডিয়া গেছে, আমগো লগে বর্ডার ইন্ডিয়া, কিন্তু এই যে মৌলবাদী যারা পাকিস্তানের লগে আমগো বর্ডার নাই, সুতরাং পাকিস্তান প্রেমীরা সব বঙ্গোপসাগরে ডুবতে হইবে, এই কথাটাও কইছিল সে নুরুল হক নুর। ভুল করে সত্য কথা কইছে। হ্যাঁ, এইটা এখন প্রচার হইতেছে আজকে বেশ কিছুক্ষণ ধরে, এই আর কি। ধন্যবাদ মাসুদ ভাই। বিএনপি মুসলমান যারা নিজেদের বিএনপি মুসলমান বলবে, কিন্তু বাঙালি মুসলমান বলবে না। তারা নিজেদের বাঙালি মনে করে না, তারা বাঙালি ভাষার সাথে নিজেদের মিল খুঁজে পায় না। তারা মিল খুঁজে পায় পাকিস্তানের সাথে, 30 লক্ষ হত্যা করলেও, অগণিত নারী ধর্ষণ করলো। তারা মিল খুঁজে পায় 7 সমুদ্র 13 নদীর পারে তুরস্কের সাথে। তারা মিল খুঁজে পায় আফগানিস্তানের সাথে নিজেদের। তারা মিল খুঁজে পায় সৌদি আরবের সাথে। যদিও কালকে দেখলাম সৌদি আরবে এক পাকিস্তানিকেই কাপড় চোপড় খোলাইছে, বলে বেটা খোল, তুই বেটা আরব না, ওই পোশাক কেন পরছস? কানটা ধরে তার কাপড় চোপড় খোলা, তুই আরবি না, আরবি পোশাক কেন পরলি? আরবিরা পাকিস্তানিদের পোশাক খুলে রাখছে। আবার পাকিস্তানের আমগর পোশাক খোলো। লাল টুপি আর একটা আছে পাকিস্তানে, সে কি বলেছে জানায় নেই যে 1 সপ্তাহ হয়নি, সে বলেছে 1 সপ্তাহ না 4 দিন হয় নাই। ওই লাল টুপি আলা বলে পাকিস্তানে বুঝবে সে কে, টিভিতে আসে। সে বলেছে কি জাহিদ নাকি জাহেদ এরকম নাম।
সে বলেছে বাংলাদেশি রইলো, বাঙালি রইলো মাছ খায়, গান্দা, ভাত খায়, এগুলো বলছে। এই তো 4 দিনে নাই। আর সেই বাংলাদেশিরা ওদেরকে এত ভালোবাসে। কিন্তু পশ্চিম বাংলার বাঙালিদের তারা ধারণ করে না। পশ্চিম বাংলার সংস্কৃতিকে ধারণ করে না। এরা ধারণ করে সেই পশ্চিম পাকিস্তানকে, যারা আমাদের বলে আমরা হইলাম গান্দা, আমাদের শরীরে মাছের গন্ধ, তাদেরকে এই দেশের মানুষ ভালোবাসে। এই দেশের মানে এই বিএনপি, জামাত, হেফাজত। এরা বাংলা ভাষাভাষী কলকাতাকে ধারণ করে না। তারা ধারণ করে লাহোরকে, তারা ধারণ করে করাচিকে। ঠিক আছে? বেলুচিস্তানকে আবার ধারণ করে না। কারণ বেলুচিস্তানকে যদি ধারণ করে তাইলে আবার দাল মেকুস কালা হয়ে যাবে। সেইজন্যই আপনি দেখেন মানে আওয়ামী লীগ শব্দটাই তাদের ২ বাংলাদেশের পাকিস্তানিদের জন্য সমস্যা, পাকিস্তানের পাকিস্তানিদের জন্য সমস্যা। এখানে দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ করে রাখছে। এই তো ৩-৪ দিন হইল ওই যে তাদের তথাকথিত আজাদ কাশ্মীরে, সেখানেও আওয়ামী লীগ নিষিদ্ধ। তো দীনেশ ত্রিবেদীর কথা যেটা বললেন, তিনি কিন্তু ছক্কা মেরে দিয়েছেন, অথবা তিনি রঙের টেক্কাটা প্রথমেই ছেড়ে দিয়েছেন। রঙের টেক্কা মানে বুঝান তো, আপনি যাই ছাড়েন ওকে লিডটা আপনাকে দিয়ে দিতে হবে। এই গেমটা খেলে দিয়েছে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। মাসুদ ভাই, ওই যে আমার ভাই বলছে যে আমার ভাই বলছে যে ভারত বাংলাদেশে নিবে না। তবে ভাই একটা জায়গায় ভুল করছে। ভাই অনেক কারণ দেখায় যে বাংলাদেশে কেন নিবে না, কিন্তু ভাই ভুলে গেছে যে একটা কারণ আছে যেই কারণে ভারত বাংলাদেশে নিবে না। তা কারণটা কি জানেন? আপনি বলেন, এখন বলেন। বাংলাদেশে কাঠাপতি যে কোনো জায়গায় করে গন্ড গ্রামে গেল কাঠাপতি 10 লাখ টাকা পরে জায়গা এক হুম, কাঠা। সেটা ভারতের কলকাতা শহরের ভিতরেও যদি জায়গা কিনতে চান, আপনি 5 থেকে 5.5 লাখ 4 লাখ টাকায় জায়গা কিনতে পারবেন। তো কেন কলকাতায় জায়গার দাম কম আর বাংলাদেশে বেশি? তার কারণ হচ্ছে কি জানেন? আমাদের এখানে এই যে হাজার হাজার মসজিদ মাদ্রাসা দেখেন না? হুম। হ্যাঁ, এরা টিস্যু পেপার কিনার পয়সা নাই, যার কারণে মাটি দিয়ে ওই যে স্কার্ট ক্ষেপণাস্ত্র বানায়, যেগুলো দিয়ে মশা লাগে আর কি। জি, কুলুপ। এই কারণে ভারত নিবে না, যে এরা যদি ভারতে ঢুকে তো ভারতের মাটিও সেম করে ফেলাইবো, খালি স্কার্ট ক্ষেপণাস্ত্র বানাইবো ওই ঢিলাকুলু। এই কারণে ভারত নিব না। আর এটা হচ্ছে আমার থিওরি। আর আপনি বললেন যে সীমান্ত হত্যা আজকে, হ্যাঁ সীমান্ত হত্যা আমিও পছন্দ করি না, মানি না। একটা মানুষ এইভাবে মাইরা ফেলা উচিত না বা গুলি করা উচিত না। কিন্তু কথা হচ্ছে সব জায়গায় সহ্যের সীমা আছে, সহ্যের সীমা আছে। আপনি এতদিন আপনারা মরে বাংলাদেশ সীমান্তে গুলি করছে? ওরে কি বাংলাদেশের ভেতরে মারছে? মারে নাই, ভারতের ভারতের সীমান্তে সীমান্ত। মারছে। আপনি গেলেন কেন? আপনি গেলেন কেন? কারণ ভারত ২-৩ ভাবে আপনাদের ইয়ে দিতেছে। প্রথম, তারা কাঁটাতারের বেড়া তুলতেছে। এইটা একটা সিগন্যাল দিচ্ছে যে আমরা কাঁটাতারের বেড়া করতেছি, তোমরা তোমাদের দেশকে ঠিক করো। সেকেন্ড, সারা বাংলাদেশ সারা ইন্ডিয়াতে ৫.৫ কোটি লোক ইয়ে করছে যারা বাংলাদেশী বলতেছে। এর মধ্যে এমন দিল্লি থেকে প্রায় ১২০ জন ধরছে, তার মধ্যে ৪০ জন আবার বাংলাদেশী না, তারা কলকাতার অধিবাসী, কিন্তু বাঙালি না। এটা আবার তারা ফাইন্ড আউট করছে। তাই মানে ৬০ জন ৭০ জন বাংলাদেশী। তো এইভাবে করে এখন যখন বলতেছে ৫ কোটি, হয়তো ৫ কোটি না ১-১.৫ কোটি বাঙালি তো আছেই। কমের পক্ষে একদম। কমপক্ষে ১-১.৫ কোটি বাঙালি আছে। সেইটারও ছাইচা মাইচা হয়তো দেখা যায় ৪ পুরুষদেরা বাঙালি ওইখানে রয়েছে, এগুলো ছাইচা মাইচা দেখবেন যে আপনার ৫০-৬০ লাখ আছে। এগুলারে বাইর করবেই তারা, দিবে। তো এই যে পুশব্যাক করতেছে, এইটাও সিগন্যাল যে ভাই তুমি তোমার বর্ডার গার্ড রে ঠিক করো, তোমার বর্ডার গার্ড যাতে তোমার দেশ থেকে কোনো লোক আসতে না পারে। ভিসা নিয়ে আসুক না, অসুবিধা নেই তো। হুম, হুম। আপনি ভিসা নিয়ে যান ভাই, কোনো সমস্যা নাই। সমস্যা নেই। এখন আপনারা বলতাম যে অন্য দেখেন আমেরিকা ওই যে ভারতীয় বাংলাদেশী বিভিন্ন লোকের ডান্ডা বেরি পড়াইয়া পাঠাইছে, এটার মানে কি? এটা অমানবিক করছে, কিন্তু এটার মানে কি আমেরিকা আমাদের প্রেসার দিছে, দেখো তোমার দেশের লোকের ডান্ডা বেরি দিয়া পাঠাই দিছি, তুমি সাবধান হও যাতে তোমার এয়ারপোর্ট ক্রস করতে না পারে। ভারত সেম কাজটা করতেছে। চোরা চালান, আজকে যে বেটা ভারতীয় বলছে চোরা চালান, আমার কথা হচ্ছে ও চোরা চালান করতে যায় না, হাতে এখানে নামাজ পড়তে গেছে ভারতীয় মাটিতে। কত যে তুই নামাজও পড়তে গেলি কেন? এখানে তোর ঘরে জায়গা নাই। এখন তুই একদম হাজি সাহেব হইলো, তুই যখন আরেকটা দেশে অবৈধ ঢুকবি তখন তুই ক্রিমিনাল। ওয়ার্ল্ড রাইড এর নিয়ম আছে। ১ সপ্তাহ আগে এক ছেলে পর্তুগালের কাগজ করছে, পর্তুগালের কাগজ একদম পার্মানেন্ট রেসিডেন্স। সে পর্তুগাল থেকে ঢুকতেছে ফ্রান্সে, ফ্রান্সেও সে অ্যাজাইল মাইরা রাখছে। পুলিশ যখন ফ্রান্স মামু ধরছে, পর্তুগালের কাগজ পেয়ে তারা পর্তুগাল। এখন দেখো ওমা, সে পর্তুগালের কাগজ আছে আবার ফ্রান্সে অ্যাজাইল করছে, যে এটা তো ক্রিমিনালি, ধরে ঢুকাই দিছে। এখন কাজে তোরা বাংলাদেশে ফেরত পাঠামো। এবার হইল নেই বিপদ। এখন আপনি কি ফ্রান্স মামুরে গালি দিবেন? তুই ফ্রান্সে অ্যাজাইল করছিস, ফ্রান্সেরটা দেখ, নাহলে এটা ছেড়ে দিয়ে এইটা ধর।
আপনি সব খাইবেন, আপনি আগাও খাইবেন, গোড়ায়ও খাইবেন, বিস্কানও খাইবেন, সবই খাইবেন। তো তোমরা যাও কেন ওইখানে? ওরা গুলি করছে। আমার যদি একদম ব্ল্যাঙ্কলি আমার কথা ধরেন, আমার মতে কি জানেন, এই যে কাঁটা তারের বেড়া যেটা দিছে না, 11,000 ভোল্টের ইলেকট্রিক শক লাগায় একদম ধরলেই মরবি শালা। আপনারা এখনো দুঃখ করেন ফেলানির লাশ সে তার কাটার উপর আটকে, তার কাটার উপর কি বাস দিয়ে আটকে রাখছে? হিতি এইখান দিয়ে উঠটা যাইতেছিল, গুলি করে দিছে, তার কাটার উপরে মরছে। কি হয়েছে? ফেলানি মেলানি কেলানি এটি মরছে। আপনারা বাঙালি মাইয়া একলা মাইয়া হেবিডে এখানে গেছে কেন? তোরা এখানে ইউরোপ আইসো, বাঙালি একলা মাইয়ারা কি করেছে এটা আমরা জানি না। হাজার হাজার দেখাই তার কয়ে ফ্রান্স ইংল্যান্ডে হাজার হাজার বাঙালি মেয়ে দেখাই তার মোবাইল নাম্বার দিয়ে রাখছে, ইমুতে কাজ করায় কয়। আজকে ফেসবুকে একজনের এটা দেখলাম, কয় যে ভাই আমি তো মিশা কথা কয়ে এখানে বেনিফিট খাই, বেনিফিট খাই মিশা কথা কইয়া। এখন আমি যদি অন্য লোকের সাথে মিশা কথা কই তাহলে কি গুনাহ হবে কিনা? ওরে শালার ইসলাম তাগো, বুঝতে পারছেন? উনি ফেসবুকে পোস্ট দিছে এটা। তারপর সীমান্তে যাবেন কেন? আপনি যদি চুরি ডাকাতি নাই করেন সীমান্তে যাবেন না। ভাই ফরিদ ভাই, আপনি গেছিলেন সীমান্তে কখনো? বহুবার গেছি। হ্যাঁ, বহুবার গেছি সীমান্তে, বৈধভাবেও গেছি, অবৈধভাবেও গেছি, আসছি গেছি। জামালপুর তো বর্ডার জেলা, জামালপুর তো বর্ডার জেলা। এখন ফরিদ ভাই আমি ছোট ভাই কাজ তো দুইবার ওখানেই গেছি, কাটছে। আমি ভাই জি, জি। দুইবার গেছি, আমি বর্ডারে ভিসা নিয়ে পার হইছি, এরপরে দুইবার গেছি আসলে এমনি দেখতে, কিন্তু সীমান্ত থেকে বহু দূরে, প্রায় আপনার ধরেন আমার মনে হয় 100-150-200 গজ দূরে, মানে যেখান পর্যন্ত নিরাপদ সেই জায়গায় গেছি আমি দেখতে। কি তোমরা কাঁটাতারের বেড়া ফাঁক করে যাইবা কেন ভাই? যে জায়গাটা ব্লকই আছে, যত দরকার নাই। আপনাদের কত ভারতীয় গরু ছাড়া আপনার চলে না, আটা ছাড়া চলে না, চিনি ছাড়া চলে না, লবণ ছাড়া চলে না, লুঙ্গি ভারতীয় লুঙ্গি না হইলে চলে না। আবার রসগোল্লা খাইতে হিন্দু দোকানের রসগোল্লা ছাড়া চলে না, চলে না। বসের মিষ্টি খাইতে হইব আপনারে, হিন্দি ফিল্ম দেখতে হইব ভাই আপনারে। ভাই আমি আর লোভটা সামলাইতে পারতেছি না, 30 সেকেন্ড নেই। সেটা হলো হিন্দুর দোকানে খাওয়া যাবে না, হিন্দু দোকানে চাল ডাল নেওয়া যাবে না, বুঝছাস? এটা যাবে না, হারাম। এই সন্ধ্যা বিকাল বেলা মধুঘোষের মিষ্টিটা একটু আনিস। এটা মিষ্টিটা হলো মৌলবীদের ফতোয়া। হ্যাঁ কিন্তু না, ফেয়ার ঘোষের এন্ড লাভলি লিভার ব্রাদার্স বাংলাদেশে আছে, হুজুর দেখছি আমি, কিন্তু আমি একসময় ডিপার্টমেন্টাল স্টোর দোকান করতাম, হুজুর দাড়ি এই বড় বড় কালা কালা, কয় ভাই ইন্ডিয়ান ফেয়ার এন্ড লাভলিটা আছে কিনা? ফেয়ার লাভলি আছে কিনা? হ্যাঁ, কয় এটা একটু মালিশ করুন। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের চরিত্র ভাই। এখন আপনি যদি সীমান্তে একজন না, ভারত এগুলো প্রত্যেকটা কাজ করবে আপনার প্রেসার করার জন্য। আর ভারত এগুলো কেন করতে জানেন? ওই যে 26 লাখ কোশ্চেন যে আমার দেশে আছে, ভারত চাইতে যে আপনারাও তো 26 জন পাঠান বাইন্দা। ভারতের টেকনিক হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড। আর ভাই একটা কথা ভাই এক জায়গায় ছাইড়া দিয়ে গেছে, একদম লেটেস্ট ইনফরমেশনটা দিই। ভাই পাইক্যাদের কথা কইছে না যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ডাইকে নে, ও মাই গ্রেট ফিল্ড মার্শাল, মাই গ্রেট ব্রাদার কয় না? এই পাইক্যারা গত এক সপ্তাহ আগে জাতিসংঘের মাধ্যমে বেলুচ আর কি আর একটা জানি সংগঠন আছে, এই দুইটা সংগঠনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দেওয়ার জন্য চেষ্টা করছিল। চায়না সাপোর্ট করছে, আমেরিকা যায় ওখানে দিছে বাগরা, কারণ আমেরিকা স্থায়ী পরিষদের সদস্য চায়না। যে বেলুস আর ওই সংগঠন দুইটারে আমেরিকা অলরেডি সন্ত্রাসী সংগঠনের তালিকায় রাখছে, জাতিসংঘে গেছে আর হাতে দেয় না, আমেরিকা দেয় না। এই সে আমেরিকা, ওটা ভাইয়া ওই কথাটা ছাইড়া গেছিল যে পাইক্যাদের অবস্থা ওই রকম আর কি, যে ওই যে যাবে আমেরিকা নিজ কাজেই ব্যবহার করবে। আমেরিকা যেমন এখন আমগরে ব্যবহার করতে হয়, সোবা বানাইয়া ছাইড়া দিব আমগরে, চোপা বানাইয়া। তো ভারত যে মারতাছে ভাই, আমি আপনারা কেউ আমরা গাইল দেন যা দিবেন দেন, আমার কথা ক্লিয়ার, আমি ভারতের বর্ডারে চুরি করে জামু কেন? প্রয়োজনে জামু না, ঝাড়ফুক দিয়া ট্রিটমেন্ট করুন দেশে, ভারতের হাসপাতালে জামু কেন? চায়নাতে জামু, আমাদের তো বলে বহুত, পাকিস্তানে জামু, তারপরে আপনার সিঙ্গাপুর জামু, ইন্ডিয়াতে জামু না, এইটাতে আসেন। কোন মুভি দেখুন না, আমি গত দিনও কইছিলাম যে আল্লাহর হস্তে সবাই মিলার নামেন, নামে সব ডিশ এন্টিনার তার কাটিয়া দেন, সব ভারতীয় চ্যানেল চল, আমরা দেখুন না, তাহলে তো শেষ। কি ভাই, ওরা আগ্রাসন কে রাইফেল দিয়া করছে? ওরা আগ্রাসন তো করছে আপনার করে অ্যাডভার্টাইজ দেখায়া। এখন আপনারা ইন্ডিয়ান ফেয়ার এন্ড লাভলি খোঁজেন, ইন্ডিয়ান তেল খোঁজেন, ইন্ডিয়ান চাইল খোঁজেন, কারণ ওইটা হালাল। প্রথমত
বাংলাদেশ তো আর কেউ রাস্তায় হাগে মুতে না, তারপরে গরুর মুত খায় না। তো গরুর মুত খাওয়া দেশ দেখার জন্য একটু যায়, আর একটু সাথে গুলি খাওয়ার জন্য যায়। খুব শখ উঠছে, খায়েশ উঠছে। মরলেই চালায় বেহেশতে চলে যাবে। ভারতের বিএসএফ এর গুলি কয়দিন পরে দেখবেন ফতোয়া দিব বাংলাদেশ। যে ভারতের বিএসএফ এর গুলি আমি লিখে রাখেন আমার কথা। কিছুদিনের মধ্যে ফতোয়া দিবে ভারতের বিএসএফ এর গুলি খেয়ে যে মারা যাবে, সে বেহেশতে গেলে নরমালি তো ১,০০০ বউ পাবে প্রতি মাসে বলছে হুজুর। আর ৭২ হুরি। বলবে যে ২০০ বেশি পাবা। ২০০ মাস প্রতি মাসে নতুন ২০০ বউ পাবা। আর ৭২ এর জায়গায় ঘুরে হয়তো ৮০, ৯০, ১০০ হয়ে যাইতে পারে। লিখে রাখেন এটা যদি না বলছে। হয়তো সেটা ৬ মাস পরে বলবে না ৬ বছর পরে আমার এই কথা মিলবেই আপনি লিখে রাখেন। তো এরা ফাইজলামি করতে যায়। এদের নিজের জীবনের তো গুরুত্ব এদের কাছে নাই। কারণ এরা না শিক্ষিত, না এরা বর্বর, পালে, পালে গিদড়ের মতো পয়দা হয়। এতে তো চিন্তা নাই। এই যে দেখেন না সীমান্তে বিএসএফ এর সাথে গিয়ে পাহারা দেয়। তোর কাম ওইটা? আচ্ছা ভারতের কয়টা নাগরিক আসতে দেখছেন বিএসএফ এর সাথে আসতে? এখানে বিজিবির সাথে বাংলাদেশের বাঙ্গুরা পাহারা দেয়। আবার এই দেশের ওই যে সাদা শকুনটা আছে না? এরকম ভুরু সাদা, তারপর দাড়ি সাদা, উপরে নিচে সব সাদা। যদি বয়স হতো না কিন্তু। ওই যে বিএনপির নেতা বলে না? কয়, "আপনি যত ভাব দেখান আপনি কিন্তু আমার চাইতে ৭-৮ বছরের ছোট।" এটা কিন্তু বলে এরা আবার। তো এই সাদা শকুন কি বলছে শুনছেন তো? যে আমাদের পুশিন ঠেকাইতে আমাদের সীমান্তে কাঁধে কাঁধ মিলে পাড়া দিতে হবে। তুই যাস না কেন? তোর পোলা যায় না কেন? তোর বউ যায় না কেন? জামাতের নেতাদের বউরে পাঠায়, পোলারে পাঠায়। এই যে জজবা পয়দা করেছে মরার জন্য। এদের খায়েশ কি এদের না আছে নিজের কাণ্ডজ্ঞান? এদের লিঙ্গজ্ঞান আছে কিনা সন্দেহ নাই। লিঙ্গজ্ঞান থাকলে মাদ্রাসায় তো এত বলাৎকার হইতো না। ওই জ্ঞানও এদের নেই। তো এরা বর্ডারে কেন যায়? কারণ হলো এরা নিজেকে ধরাকে সরা জ্ঞান করে। আর শতভাগ ঝুঁকি নেয়। ভারতের একটা লোকের আজ পর্যন্ত শুনলাম না যে গুলি খেয়ে মারা গেছে। একটা দেখলাম না গুলি খেয়ে মারা গেছে। সব মরে বাংলাদেশী। সেটা মুসলমান হোক আর হিন্দু হোক, সব বাংলাদেশী চোরাকারবারি মরে। কারণ কি? কারণ এদের জীবনের প্রতি এদের কোনো মায়া দয়া নাই। না নিজের প্রতি আছে, না আইনের প্রতি শ্রদ্ধা আছে। মানে শকুন মরা খাইলেও নাকি পাখা দিয়ে ঢেকে খায়। ওই ভারতীয় যারা চোরাকারবারি পাখা দিয়ে ঢেকে খায়। আরে ভাই এরা গরুটা পর্যন্ত তারের উপর দিয়ে দেয়, নাহলে মাটির নিচ দিয়ে দেয়। নিজেরাও আসে না। এরা গরু পাঠায় দেয় কিন্তু নিজেরা আসে না। আমি কসবা সীমান্তে দেখেছি। কোনো কারণে আমার কসবা যেতে হয়েছিল। একদিন দাঁড়ায় আছি। দেখি ওমা পাহাড়ের উপর থেকে ওই ভারতীয়রা, এটা আপনাকে বলতেছি আমি ৯৫-৯৬ সালের ঘটনা। তো ওই পাহাড়ের উপর থেকে বস্তা পাঠায় দেয়। গড়ায়, গড়ায় বাংলাদেশ সীমান্ত করে। একটাও ভুলে ভারতীয় বাংলাদেশ সীমানা পার করে না। এখনো না। এই যে আমি বললাম তো যে আমি কয়েক বর্ডার দিয়ে বৈধভাবেও গেছি। বৈধভাবে তো গেছি, অবৈধভাবেও গেছি। অবৈধভাবে আসছি। আমরা দেখেছি একটা ভারতীয়কে আপনি কোনোভাবেই আসতে দেখবেন না আপনি। আপনি দেখেন ভারতের কয়জন লোক নেতা বলছে যে এই যে আমি বাংলাদেশীদের প্রতিবাদে বাংলাদেশী কাপড় পরলাম, আমার বউয়ের ব্রাটা পরলাম, শাশুড়ির পেটিকোটটা পরলাম বা আমার নিজের এটা পরলাম। কিন্তু বাংলাদেশে বিএনপিরা বলেছে। বাংলাদেশে বিএনপির নেতা কিন্তু প্রকাশ্যে এসে ভারতীয় কাপড় পরেছে। কিন্তু এই ভারতে তেল আনার জন্য আবার হাত পেতেছিল এই বিএনপি সরকার, এই রিজভীর সরকার। আমরা দেখেছি। তো আমরা যেটা বললেন যে আমরা সীমান্তে আমাদের কোনো দায় নাই। নিজের প্রতি আমরা দয়া করতে জানি না। আমরা হচ্ছি বর্বর, অশিক্ষিত, উদাসীন, মূর্খ। সেইজন্যই আমরা সীমান্তে গিয়ে যাই আর মরি। এবং সেই সাথে দারিদ্র। আমরা বলি না যে ভারতের লোক না খায় থাকে, আসলে দরিদ্র আমরাই। আমি তো আপনার চ্যানেলেও বলেছি, অন্য চ্যানেলেও বলেছি, আমার চ্যানেলেও বলেছি। আমাদের ১ থেকে ১.৫ কোটি মুসলমান অনুপ্রবেশকারী ভারতে। আপনি একটা দেখান ভারতের হিন্দু বাংলাদেশে কারো বাড়িতে বুয়াগিরির কাজ করে একটা। পাবেন না আপনি। আমরা কত বড় বেহায়া আপনি দেখেন না? ফেলানির জন্যে ওই যে দাদা যে কথাটা বললেন, ফেলানির জন্য ফেলানির মা, বাবা, খালা, ফুফু, চাচা, পড়শি, নালাতো ভাই, খালাতো চিৎকার হাই হোসেন করে। তাহলে ১ কোটি যে ওইখানে পইড়া আছে তাদের আপনি সীমান্তে বসায় রাখেন কেন? তাদের পানি খাইতে দেন না, ভাত খাইতে দেন না, পাহারা দেন, ঢুকতে দিবেন না, নিজের দেশের নাগরিক। কত বড় ভন্ড দেখেছেন? ভন্ডামির একটা লিমিট থাকা উচিত। আরে এখন যদি তুই বলতি যে আমরা রোহিঙ্গার জায়গা দিছি শালা অন্য দেশের লোক, আর আমার দেশের লোক ওই দেশে থাকবে। আমি আমার দেশের লোক নিয়ে এসে করব। এগুলো না বলবে। তা নাকি উল্টা বন্ধ করতে দেয়। কত বড় ভন্ড। চুরি করবে ভারতে, খাবে ভারতে, থাকবে ভারতে, টাকা পাঠাবে ভারতে, বাংলাদেশে। সারাদিন ভারতের বিরুদ্ধে বলতে হবে। এটা আমাদের খাসিলতে পরিণত হয়েছে। ওই যে বলেন না সীমান্তে যায়, এটা আমাদের খাসিলত। খাইচ্চত বুঝেন? খাইচ্চত। এটা আমাদের স্বভাব। মানে আমরা মানে উজাব আমাদের কথা আছে না যে উজাবই আমরা। দেখেন না আপনি? বন্যার পানি আসলে কিন্তু তিতপুটি, মলা, ঢেলা, চেলা, চান্দা এগুলো বেশি উজায়। তা আমরা তো মলা, ঢেলা, আমরা তো রুই কাতলা না। তাই উজানি বেশি শখ উঠছে আমাদের গুলি খেয়ে মরার। তাই আমরা সীমান্তে যাই। আর মরবো পালে, পালে, দলে, দলে আমরা মারা যাবো।
প্রতিদিন এই যে আপনি যে উদাহরণ দিলেন যে এত বড় ঘটনা তারপরও সীমান্তে যায় মরবার জন্য। শুধু তাই না, এত যে ঘটনা ঘটতেছে এরপরেও বাংলাদেশিরা ভারতে চলে যাইতেছে চাকরির জন্য। লজ্জা নাই আমাদের? না এই দেশের লজ্জা আছে, না দেশের মানুষের লজ্জা আছে, না মুসলমানের লজ্জা আছে, না আমাদের রাষ্ট্রের লজ্জা আছে, না সরকার যারা চালায় তাদের লজ্জা আছে। আমাদের ন্যূনতম লজ্জাবোধ আমাদের নাই। কিন্তু আমরা যখনই সুযোগ পাই একবার ফেলানি নিয়ে চিকরি করবো, আরেকবার ভারত যুদ্ধের ভয় দেখাবো। এটা আমাদের খাসিলত, খাচ্ছত এটা করবোই, করতে হবেই। আর ওইখানে যাবো, আমরা মরবো, আর জামাতিদের কথা বলার সুযোগ করে দিব। আচ্ছা, আপনার ওখানে যাওয়ার দরকারটা কি বর্ডারে আপনার? যে ভারতের প্রতি এত ঘৃণা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। দেখেছেন তো যে দীনেশ ত্রিবেদী যখন আসছে সবার আগে কি প্রশ্ন করছে মনে আছে তো? স্যার আমরা ভিসা কবে পাবো? যে ভারতের নাম ঢাকা না দিল্লি, ঢাকা যাব না। আজকেও দেখলাম মৌলবীরা বলেছে যে ভারতের কিছুই আমরা নিব না। বাদ দে না বে। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক নষ্ট করে, বিচ্ছিন্ন করে দাও। বলো আমরা ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখবো না। দেখি মৌলবীদের এতিমখানা কিভাবে চলে এটা একটু দেখতাম। এই যে মৌলবী ভাইজান ভাইজান মৌলবীদের যে পাঞ্জাবি সেটাও ভারতের সুতাই তৈরি। জি, শুধু তাই না, আমাদের গার্মেন্টস এ যে কেমিক্যালটা আসে গার্মেন্টস এ সেইটাও নাকি ভারত থেকে আসে। শুধু তাই না, কাঁচামরিচটাও ভারতের আসে। শুধু তাই না, মুখী আছে না কচুরমুখীটাও ভারতের। শুধু তাই না, ইদানিং ফুল আসে যশোর থেকে, বলে যশোর আসলে ওটাও ভারত থেকে আসে। কি আসে না ভারত থেকে? কি আসে না? এখন এইটা বললেই তখন আমাদের বলবে আমরা ভারতের দালাল, নরেন্দ্র মোদী দালাল, আমরা হিন্দুর দালাল। মানে যাহা মনের মাধুরী মিশিয়ে বলতে পারে। যারা আমারে গালি দিতেছে, আমি বারবার বলেছি যে নিজের বোন বিয়ে দিছে, খালা বিয়ে দিছে, ফুফু বিয়ে দিছে, মেয়ে বিয়ে দিছে ভারতে, সে আমারে কয় আমি ভারতের দালাল। আলাপ শুনছেন? আলাপটা শুনেন। এই হলো অবস্থা। যে ভারত থেকে মাগনা চিকিৎসা করে আসে, সে আইসা আমারে বলে আমি ভারতের দালাল। এই যে এত ভারত বিরোধী আপনি দেখেন, আপনি কি জানেন? আপনার চ্যানেলও বলেছি, সেটা ২ চ্যানেলে দেখাইছে। একটা হলো কলকাতাতে দেখাইছে, একটা হিন্দি চ্যানেলে আপনি যান আমজনতার। সেখানে তারা এটা আমাদেরকে ডাব করে দেখাইছে তারা। এই বাংলাদেশের লক্ষ, লক্ষ মানুষ বিনা চিকিৎসা, বিনা টাকায় চিকিৎসা করে আসে ভারত থেকে। সব বন্ধ হয়ে গেছে এখন। এইজন্য বলে যে ভিসা বলে না, ভিসা কেন বলে? আজকে দেখেন আপনি বর্ডারে কত কোটি টাকার ব্যবসা হইতো বন্দরে, সেগুলো এখন বন্ধ। বাংলাদেশে অনেক শিল্প শুধুমাত্র ভারতে মালামাল দেওয়ার জন্যই। বাংলাদেশে প্লাস্টিক, আপনি জানেন এই যে যত সীমান্ত হাট বসে এবং সরাসরি বন্দর দিয়ে ভারতে চলে যায়, বাংলাদেশে প্লাস্টিকের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশের প্রায় ১৭ থেকে ১৮ টা আইটেম ভারতে ব্যাপক চাহিদা রয়েছে। এগুলো আমাদের বন্ধ হয়ে গেছে। আপনি জানেন কতগুলো কুটির শিল্প বন্ধ হয়ে গেছে? আরে ভাই চোরা কারবারি করে যে ভাত খাইতো সেটাও বন্ধ হয়ে গেছে। আর ওই যে বললেন না কেন যায়, আরেকটা কথা বলি, শেষ কথা। এটা উপরে থুতু দিলে নিজের গায়ে পড়ে, কারণ আমি তো বাংলাদেশী। সেটা হলো বাংলাদেশের মানুষের, বাংলাদেশের সীমান্তবর্তী মানুষগুলো বাংলাদেশ সরকারের সাথে কোন সম্পর্ক নাই। এরা খায় ভারতের, পরে ভারতের চোরা কারবারি করে তাদের ভাত, পেটের ভাত জোটে। তাই ওখানে জীবনের ঝুঁকি নিয়ে মরতে যায়। এটা আমাদের বাংলাদেশের সরকারের জন্য লজ্জা, রাষ্ট্রের জন্য লজ্জা, মুসলমান যারা দাবি করে তাদের জন্য লজ্জা। জি, ধন্যবাদ। প্রায় ১ মাস ধরে পুশির সমস্যা নিয়ে উত্তপ্ত হয়ে আছে দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের সম্পর্ক। ধারণা করা হয়েছিল দিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বিএসএফ এর ৪ দিনের বৈঠকে এই সমস্যার একটা শুরু হওয়া হবে, কিন্তু ভেতরের খবর হলো বৈঠকে সমঝোতা তো দূরের কথা, দুই পক্ষের মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। এমনকি ইতিহাসে প্রথমবারের মতো এবারের শীর্ষ বৈঠক শেষে প্রথাগত যৌথ সংবাদ সম্মেলন করেনি কোনো পক্ষই। একদিন পর যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে সেখানে পুশিন বা পুশব্যাক প্রসঙ্গের কোনো নাম গন্ধ নেই। আবার দিল্লির এই ব্যর্থ বৈঠকের খবরের মধ্যে বাংলাদেশের কর্মস্থলে যোগ দিলেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সীমান্ত পার হয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে বাংলাদেশে ভারত বিরোধী বলে পরিচিতরা প্রশ্ন তুলেছেন। দিল্লিতে শীর্ষ পর্যায়ের বৈঠকে যেমন কোনো আশার আলো দেখা যাচ্ছে না, তেমনি সীমান্তের পতাকা বৈঠকও ব্যর্থ হচ্ছে। ফলে পুশিন চলছে, অনেক মানুষকে শূন্য রেখায় থাকতে হচ্ছে। বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে নতুন করে জামালপুর ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশিন নিয়ে আতঙ্ক বাড়ছে। প্রশ্ন হলো, সীমান্ত সমস্যা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক কেন ব্যর্থ হলো? শুধু ব্যর্থই নয়, এমন নজির তৈরি হলো যেটি আগে কখনো ঘটেনি। কূটনৈতিক বিশ্লেষকদের সন্দেহ, কূটনীতিতে এমন কিছু অদৃশ্য বিষয় থাকে যেগুলোর সমাধান না হলে দৃশ্যমান সমস্যার সমাধান আসে না। প্রশ্ন হলো, ভারতের কাছে এই মুহূর্তে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে পর্দার আড়ালের ইস্যুগুলো কি? বিশ্লেষকদের আশঙ্কা, দৃশ্যমান সমস্যা বড় হয়ে গেলে
কূটনীতি থেকে সেটি রাজনীতিতে টার্ন নিতে পারে, আর তাতে জটিলতা আরো বাড়তে পারে। ইউনূসের আমলের তিক্ত সম্পর্কের পর ধারণা ছিল বিএনপি ক্ষমতায় আসলে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন গতি পাবে। শুরুতে কিছুটা ইতিবাচক আভাসও পাওয়া গিয়েছিল, কিন্তু এমন সম্ভাবনার মধ্যে সামনে এলো পুশিন। বিশেষ করে গত মে মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দু অধিকারী ঘোষণার পর সীমান্তে উত্তেজনা বাড়ে। গত 8 জুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, সীমান্ত জেলাগুলোতে স্থাপিত হোল্ডিং সেন্টার থেকে এখন পর্যন্ত 4,800 জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আরো 836 জন বর্তমানে বাংলাদেশে ফেরত পাঠানোর অপেক্ষায় আছে। অন্যদিকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির তথ্য অনুযায়ী 2025 সালের মে থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত 8 মাসে 2,479 জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। শুধু গত কয়েক সপ্তাহে 21টি পুশিং প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এমন পরিস্থিতিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বিজিবি। বাংলাদেশের এই বাহিনীটির সাথে স্থানীয় বাসিন্দা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও পুশিন ঠেকাতে কাজ করছে। গত 8 জুন থেকে 11 জুন 4 দিন ব্যাপী ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় 57তম বিজিবি বিএসএফ ডিজি বা মহাপরিচালক পর্যায়ের সম্মেলন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার বাংলাদেশের ক্ষমতায় আসার পর ও পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার গঠনের পর এটি ছিল বিজিবি বিএসএফ এর প্রথম বৈঠক। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গত 6 জুন ঢাকায় সাংবাদিকদের জানিয়েছিলেন, বিএসএফ এর পুশিন ও সীমান্তে গুলি চালানোর ঘটনাগুলো বিজিবি বৈঠকে তুলবে, কিন্তু 4 দিনের এই শীর্ষ পর্যায়ের বৈঠকে পুশিন ইস্যুতে কোনো সমঝোতা হয়নি। বরং একাধিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বৈঠকে দুই পক্ষের মধ্যে তীব্র মতপার্থক্য দেখা গেছে। এমনকি বৈঠক শেষে প্রচলিত যৌথ সংবাদ সম্মেলনও করা হয়নি। দর্শক, দুই দেশের মধ্যে ডিজি স্তরের সীমান্ত বৈঠক 1975 থেকে 1992 সাল পর্যন্ত প্রতি বছর অনুষ্ঠিত হতো। তবে 1993 সালে এটিকে বছরে 2 বার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। একবার নয়াদিল্লি ও একবার ঢাকা, এভাবে এই বৈঠক হয়ে থাকে। বিএসএফ বিজিবি সর্বশেষ বৈঠক হয়েছিল 2025 সালের আগস্টে ঢাকায়। তখন বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল। তখনও যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এবারের শীর্ষ বৈঠক শেষে প্রথাগত যৌথ সাংবাদিক সম্মেলন করেনি কোনো পক্ষই। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল। এমনকি যৌথ বিবৃতি প্রকাশ করতেও অপেক্ষা করতে হয়েছে পরদিন সকাল পর্যন্ত। আর সেই বিবৃতিতেও পুশিন বা পুশব্যাক প্রসঙ্গের কোনো উল্লেখ নেই। প্রশ্ন হলো, গত কয়েক সপ্তাহ ধরে যে পুশিন সীমান্তের সবচেয়ে বড় ইস্যু, সেটি নিয়ে কোনো শব্দ কেন বিবৃতিতে রাখা হয়নি? বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, বৈঠকে এই ইস্যুতে দুই পক্ষের মধ্যে মতবিরোধ ছিল স্পষ্ট। বিএসএফ এর দাবি, যাদের সীমান্তে পাওয়া যাচ্ছে তাদের অনেকেই নিজেদের বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন এবং তারা অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। পশ্চিমবঙ্গের ধরপাকড় শুরু হওয়ার পর তারা ফিরে যেতে চাইছেন। ফলে বাংলাদেশের নাগরিকদের ফিরে নিতে ঢাকার আপত্তি কেন, সে প্রশ্ন তুলেছে ভারতীয় বাহিনী। বিএসএফ এর যুক্তি হলো, বাংলাদেশ তার নাগরিকদের ফেরত নিতে সহযোগিতা না করায় তাদের পুশব্যাক করতে বাধ্য হতে হচ্ছে। অবশ্য বাংলাদেশের বিজিবি ভারতীয় বাহিনীর এমন অভিযোগ মানতে নারাজ। তাদের বক্তব্য, কোনো ব্যক্তিকে অবৈধ বিদেশি হিসেবে শনাক্ত করা হলে তাকে ফেরত পাঠানোর জন্য নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি থাকে। সেই প্রক্রিয়া অনুসরণ না করে গোপনে ও জোরপূর্বক সীমান্ত দিয়ে মানুষ ছেড়ে দেওয়ার চেষ্টা আন্তর্জাতিক রীতি ও দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থী। বিজিবির পক্ষ থেকে আরো বলা হয়েছে, যাদের সীমান্তে পাঠানো হচ্ছে তারা সবাই বাংলাদেশের নাগরিক, এমন নিশ্চয়তা ভারত দিচ্ছে না। তাদের পরিচয় বা নাগরিকত্ব সংক্রান্ত তথ্য ভাগাভাগি করা হচ্ছে না। ফলে যাচাই বাছাই ছাড়া কাউকে ফেরত নিতে রাজি নয় বাংলাদেশ। এখানে ভারত পাল্টা অভিযোগ করছে। এর মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল 2 দফা বলেছেন, নাগরিকত্ব যাচাই সংক্রান্ত 2862টি আবেদন বাংলাদেশের কাছে ঝুলে আছে। কিছু আবেদন 5 বছরের বেশি সময় ধরে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বিএসএফ এর ভাষ্য, মাসের পর মাস কিংবা বছরের পর বছর কাউকে জেল বা হোল্ডিং সেন্টারে রেখে দেওয়া সম্ভব নয়। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন,
পুশি সমস্যার সমাধানের জন্য ভারতকে 12 থেকে 13টি কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে। এদিকে শুধু দিল্লির বৈঠকই ব্যর্থ হয়নি, পাশাপাশি সীমান্তের ফ্ল্যাগ মিটিংয়েও কোনো কাজ হচ্ছে না। ডেইলি স্টার খবরে বলা হয়েছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুরে ভারত বাংলাদেশ সীমান্তে শূন্য রেখায় একদিন ও রাত পার করা 12 নারী পুরুষ শিশুর বিষয়ে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত আসেনি বিজিবি বিএসএফ পতাকা বৈঠকে। একাধিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, নতুন করে চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর সীমান্তে পুশিন আতঙ্ক দেখা দিয়েছে। এই পুশিন সমস্যা নিয়ে দুই দেশের সীমান্তে যখন উত্তেজনা চলছে, তার মধ্যে 12 জুন বাংলাদেশের কর্মস্থলে যোগ দিয়েছেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের মাটিতে পা রেখে ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মিলেমিশে কাজ করার বার্তা দিয়েছেন। বলেছেন, দুই দেশের জনগণের জন্য যা ভালো হয় আগামী দিনে তাই করা হবে। অবশ্য তার এই বক্তব্য নিয়ে বাংলাদেশে ভারত বিরোধী বলে পরিচিত শিবিরগুলোতে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। 13 জুন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে ডক্টর শফিকুর রহমান এ কথা লেখেন। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে লেখেন, ভারত বাংলাদেশ এক হয়ে যাওয়া বলতে হাই কমিশনার কি বোঝাতে চেয়েছেন তা তার কাছ থেকে স্পষ্টভাবে জেনে নেওয়া উচিত। একদিকে সীমান্তে উত্তেজনা এবং সেটি শুরু হওয়ার কোনো আশার আলো দেখা যাচ্ছে না, অন্যদিকে ভারতীয় হাই কমিশনার আসতে না আসতেই বিরোধীরা ব্যাখ্যা চাওয়া শুরু করেছেন। সব মিলিয়ে বিশ্লেষকরা মনে করছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন করে অগ্নি পরীক্ষার মুখোমুখি হয়ে পড়েছে। কারণ সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অতীতের যে কোনো সময়ের তুলনায় আলাদা। দর্শক, বাংলাদেশের সঙ্গে ভারতের 5টি রাজ্যের মোট স্থল সীমান্ত প্রায় 4156 কিলোমিটার। এটি বিশ্বের 5ম দীর্ঘতম স্থল সীমান্ত। এই 5 রাজ্যের মধ্যে সবচেয়ে দীর্ঘ সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে, যার দৈর্ঘ্য প্রায় 2217 কিলোমিটার। আগে যেখানে সীমান্ত উত্তেজনা মূলত অনুপ্রবেশ, চোরাচালান কিংবা সীমান্ত হত্যাকে কেন্দ্র করে দেখা যেত, সেখানে এখন শূন্যরেখা ক্রমে মানবিক ও কূটনৈতিক সংকটের নতুন মঞ্চে পরিণত হচ্ছে। বিশ্লেষকদের মতে এই সংকটের পেছনে অন্তত 3টি বড় কারণ রয়েছে। প্রথমত, জাতীয়তা যাচাইয়ের সংকট। সীমান্তে আনা ব্যক্তিদের প্রকৃত পরিচয় নির্ধারণই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভারত কাউকে বাংলাদেশি দাবি করলেও বাংলাদেশ প্রমাণ চায়, আবার অনেকের কাছেই কোনো বৈধ পরিচয়পত্র থাকে না, ফলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। দ্বিতীয়ত, দ্বিপক্ষীয় প্রক্রিয়ার ভিন্ন ব্যাখ্যা। বাংলাদেশের মতে যাচাই ছাড়া কাউকে সীমান্তে পাঠানো বিদ্যমান প্রটোকলের লঙ্ঘন। ভারতের মতে তারা নিজস্ব আইনি কাঠামো অনুসরণ করছে এবং বাংলাদেশকে যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। এই ব্যাখ্যাগত পার্থক্য কূটনৈতিক অচলাবস্থাকে আরো জটিল করছে। তৃতীয়ত, রাজনৈতিক প্রভাব। সীমান্ত ইস্যু এখন আর শুধু সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই। সীমান্তবাসীরা প্রতিরোধে অংশ নিচ্ছে, রাজনৈতিক দলগুলো কর্মসূচি দিচ্ছে। একই সময় ভারতে অবৈধ অভিবাসন প্রশ্নটি জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। ফলে প্রশাসনিক ও মানবিক সমস্যা ক্রমশ রাজনৈতিক মাত্রা পাচ্ছে। সংশ্লিষ্টদের মতে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে সীমান্তে আকস্মিক সংঘর্ষ, শূন্যরেখায় আটকে পড়া নারী শিশুদের মানবিক বিপর্যয় এবং ঢাকা দিল্লি সম্পর্কে নতুন করে অবিশ্বাসের পরিবেশ তৈরি হতে পারে। বিশেষ করে পুশিন, সীমান্ত হত্যা, কাঁটাতারের বেড়া এবং রোহিঙ্গা সংকট যখন একই সময় আলোচনায় আসে, তখন যে কোনো ছোট ঘটনা দ্রুত বড় কূটনৈতিক সংকটে রূপ নিতে পারে। দিল্লি বৈঠকের পর এটি পরিষ্কার, এই সংকটের সমাধান সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক থেকে আশা করা ভুল। কারণ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী আসলে নিজ নিজ সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। ফলে রাজনৈতিক পর্যায়ে সমাধান না এলে সীমান্তেই অচল অবস্থা কাটবে না। কূটনৈতিক একাধিক সূত্র বলছে, সীমান্তে এই যে পুশিন সমস্যা, এটি প্রকাশ্যে বড় সমস্যা হিসেবে দেখা গেলেও এই সমস্যার সমাধান লুকিয়ে আছে অন্য কিছু ইস্যুর উপর। ভারতে অনেকদিন কাজ করেছেন এমন একজন বাংলাদেশি কূটনীতিক বলছেন, কূটনৈতিক ভাষায় এই পরিস্থিতিকে বলা হয় লিঙ্কেজ ডিপ্লোম্যাসি, যার অর্থ হলো দৃশ্যমান এই সমস্যার সমাধানের পেছনে অদৃশ্য এমন কিছু ইস্যু থাকে যেগুলোর সমাধান না হলে আশার আলো দেখা যাবে না। এই কূটনৈতিক পুশিন সমস্যাটিকে পেরিফেরাল বা পার্শ্ব ইস্যু হিসেবে দেখছেন এবং আর নেপথ্যের দৃশ্যমান সমস্যাগুলোকে দেখছেন কোর ইস্যু বা মূল সমস্যা।
প্রশ্ন হলো, সেই কোর ইস্যুগুলো কি যেগুলো নিয়ে দুপক্ষের কেউ মুখ খুলছে না? একটি সূত্র বলছে, বাংলাদেশের কাছে ডিসেম্বরের মধ্যে গঙ্গা পানি চুক্তি একটি বড় ইস্যু, আর ভারতের কাছে তারেক রহমানের বিদেশ সফর এবং বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চালু করা এই ইস্যুগুলো গুরুত্বপূর্ণ। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই তৌহিদি জনতার তো মানে ক্রুড ফর্ম আমরা দেখেছিলাম হঠাৎ গজিয়ে ওঠা হেফাজত ইসলাম, যখন আমরা 13 সালে একটি একদম নির্দোষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অরাজনৈতিক সংগঠন গণজাগরণ মঞ্চ থেকে আমরা সবাই সমবেত হয়েছিলাম তখনকার তরুণ ছাত্র যুবকদের ডাকে। তো তখন দেখলাম তারা এইটা একটা করলো, অর্থাৎ যুগে যুগেই যখনই বাংলাদেশে প্রগতিশীল আন্দোলন হয়েছে, মুক্তিযুদ্ধের লড়াই সংগ্রাম তীব্র হয়েছে, এ ধরনের তৌহিদি জনতা দাঁড়িয়ে যায় নানা কারণে। কারা করে তাও আমরা জানি। আমি ওই প্রসঙ্গে বলার আগে আমি একটা কথা গত কয়েকদিন ধরে আমি ভাবছি। দেখেন, 1947-এর 15ই আগস্ট 14ই আগস্ট তো পাকিস্তান হলো, 15ই আগস্ট ভারত স্বাধীন হলো। আপনি জানেন কিনা বা আপনার দর্শকরা জানে কিনা, ওই যে ঐতিহাসিক যে ছবিটা আপনারা দেখেন না, নেহরু পতাকা তুলছে এবং তার সেই বিখ্যাত ভাষণ, when the whole world is sleeping, India awakened, ইন্ডিয়া স্বাধীনতা অর্জন করলো, এটা অ্যাকচুয়ালি মহাত্মা গান্ধীর করার কথা ছিল, গান্ধীজি বা যারা আমরা ভালোবেসে শ্রদ্ধা করে বাপুজি বলি বা বাপু বলি। এবং এই বাপু নামটা মহাত্মা গান্ধীকে রবীন্দ্রনাথ দিয়েছিলেন, কবিগুরু, আর রবীন্দ্রনাথকে মহাত্মা গান্ধী বলতেন কবিগুরু। এবং আপনি জানেন 13ই আগস্ট থেকে যখন সবাই জানলো যে মহাত্মা গান্ধী কলকাতা যাবে দাঙ্গা থামাতে, এই পতাকা উত্তোলনে থাকবেন, আপনি খেয়াল করেন, শেখ ফরিদ ভাই এবং উন্নিয়া ভাই এবং আমার প্রিয় দর্শকরা খেয়াল করেন কতটা অসাধারণ নেতা ছিলেন মহাত্মা গান্ধী। আমরা একটা বাথরুম উদ্বোধনের লোভ সামলাতে পারি না, আর উনি একটা দেশ জন্ম দিল যে দেশটাকে অহিংসভাবে আন্দোলন করে করে ব্রিটিশদের তাড়িয়ে, অথচ উনি বলল যে আমি এই বিভক্তি ভারত দেখতে চাই না, জওহরলাল তুমি যাও, আমি কলকাতা যাব। তো আপনার জওহরলাল নেহেরু, তারপরে বল্লভভাই প্যাটেল, তারপরে আপনার মৌলানা আজাদ থেকে শুরু করে যারা যারা ছিল, ইভেন জিন্না 13ই আগস্ট ফোন দিয়েছে যে আপনি এটা কি করছেন গান্ধী সাহেব, আপনি ওপেন করেন, পতাকা তুলে দিয়ে পরের দিন কলকাতা যান। আমিও শরদ্দিকে বলছি যাতে ওখানে দাঙ্গা না হয়, তখন শরদ্দি এখানকার চিফ মিনিস্টার অথবা প্রাইম মিনিস্টার। কিন্তু গান্ধীজি বলল না, এই বিভক্ত ভারত আমি দেখতে চাই না, আমি চলে গেলাম কলকাতায় দাঙ্গা থামাতে। এই পটভূমিটা আমি তুললাম এই কারণে যে যখন এই দাঙ্গা হচ্ছে, রক্ত এপারও ঝরছে ওপারও ঝলছে, ট্রেন ভরে ভরে পাঞ্জাব থেকে লাশ আসছে, আবার লাহোর থেকেও লাশ আসছে, এখান থেকেও লাশ যাচ্ছে, দিল্লি থেকেও। বেশি তো দাঙ্গা হয়েছিল বাংলায় আর পাঞ্জাবে। তো তখন জওহরলাল নেহরুরা মহাত্মা গান্ধীর নির্দেশক্রমে সংবিধান প্রণয়ন কমিটি বানালো, সংবিধান বিতর্ক, যার আইনমন্ত্রী হলেন ঘোর নেহরু বিরোধী, কংগ্রেস বিরোধী একজন দলিত নেতা ব্যারিস্টার বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। এবং গান্ধী বললেন যে ওকে ল মিনিস্টার বানাও এবং একটা গ্রহণযোগ্য সংবিধান করো। সেখানে কিন্তু ভারতের ওই নেতারা এইভাবেই বলেছিল, লেখাও আছে, যে যাদের আমরা ঠেকাতে পারিনি তারা তো চলে গেছে, ভারত ভাগ হয়েছে, এখন যারা আছে তারা মিলেই আমরা দেশটা গড়ব, আমাদের কোনো ধর্ম থাকবে না, মানে রাষ্ট্রের কোনো ধর্ম না, যার যার ধর্ম পালন করবে এবং আমরা একটা অসাম্প্রদায়িক ভারতের দিকে যাত্রা করব। এবং 2.5 বছর ধরে বিতর্ক করে একটা অসাধারণ সংবিধান তারা প্রণয়ন করে 1951 সালে। আবার যদি আপনি জিন্না দ্বিজাতি তত্ত্ব দিয়েছে, এখানেও একটা অ্যামেন্ডমেন্ট দরকার। জিন্নার দ্বিজাতি তত্ত্ব দেওয়ার আগে এখনকার যে ভারতের শাসন ক্ষমতা আছে, যিনি পশ্চিমবঙ্গ ইদানিংকালেও বিজেপি জিতেছে এবং ভারতের বিরোধী দলের পার্লামেন্টের বিরোধী দলের অফিসিয়াল নেতা, কংগ্রেসের শীর্ষ নেতা, ভারতের গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনের মূল ভরসা রাহুল গান্ধী 8ই জুন ইন্ডিয়া জোটের মিটিং এ বলেছে, শব্দগুলো খুব চমৎকার, যে দিস বিজেপি has taken over the administration, BJP has taken the judiciary, BJP has taken the election commission, এবং এদের সঙ্গে আর নর্মাল নিয়মে পারা যাচ্ছে না, আমাদেরকে আন্দোলন রেজিস্ট্যান্স করতে হবে, ঠিক গান্ধীজি যেরকম ব্রিটিশদের বিরুদ্ধে করেছে। এবং যে কারণে আমরা দেখি যে গান্ধী নেহরুর সেই ভারত বদলে গেছে, পাকিস্তানের মতো। ইভেন জিন্নাও
পাকিস্তান হওয়ার পরে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল, বলেছিল ফ্রম টুডে মুসলিমস আর at liberty to go to mosque, Hindus are liberty to go to temple, and all other religious people are liberty to go their respective religious places. তো আমরা তো পাকিস্তানি সেটা দেখিনি, বরং একদম ধর্মভিত্তিক উগ্র, ধর্ম না। দেখেন, আমাদের গাইবান্ধার তৌহিদি জনতার উদ্দেশ্যে বলি, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসাধারণ যে বিদায় হজের ভাষণ দিয়েছিল, সেখানে একটা সাংঘাতিক লাইন আছে যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না, অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিয়া ধ্বংসপ্রাপ্ত হইয়াছে। এবং আরেকটা নবীজির অসাধারণ ভাষণ দেখেন, তখন যদি ওখানে হিন্দু থাকতো উনি হিন্দু রেফারেন্স দিত, কিন্তু ওই সময় আরবে যেহেতু নাক্কাটা হাবশিরা থাকতো যারা মুসলিম না, এবং নবীজির বিদায় হজের ভাষণে আছে যে তোমাদের পর যদি নাক্কাটা হাবশি কেউ আমিন নিযুক্ত হয়, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় যায়, আর সে যদি আইন মেনে চলে, নিয়ম মেনে চলে, তাহলে তোমরা তাকেও মানবা, তাকে মানতে বাধ্য থাকবা। এরকম যে সব ধর্মই শান্তির বাণী আছে, কোথাও বলা নাই লাঠালাঠি করো।